হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। একটু শরীর খারাপের জন্য আমি ক্লাসগুলো একদিন গ্যাপে নিয়ে আসছি। আমি চেষ্টা করবো প্রত্যেকদিন ক্লাসগুলো নিয়ে আসার জন্য। তো মাঝখানে একটু শরীর খারাপের জন্য আমি প্রত্যেকদিন ক্লাসগুলো নিয়ে আসতে পারছিলাম না। তো যাই হোক, আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে জিকে জিনিয়াস সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর সাথে নোটস প্র্যাকটিস করছি এবং আজকে আমরা 13 নম্বর প্র্যাকটিস সেট করবো। বিগত 12টা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর রেখেছি, সাথে প্রচুর এক্সট্রা নোটস। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর রয়েছে এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন, আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন। দেখো, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? প্রথম প্রশ্ন, সায়েন্সের উপর থেকে। এবং প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হয়ে যাবেন অপশন সি, ম্যাক্স প্ল্যাঙ্ক। দেখো, কিছু তথ্য দেখে নেবো। দেখো, ফোটন কণা কি? দেখো, আলোর ক্ষুদ্রতম শক্তির প্যাকেজ বা কণিকাকে ফোটন কণা বলা হয়ে থাকে। তারপর দেখো, ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে একটু দেখবো। দেখো, অ্যালবার্ট আইনস্টাইন আলোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করেই আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করেন এবং এই ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাখ্যা করার জন্যই তিনি কি পান? নোবেল পুরস্কার পান। তারপর দেখো, আপেক্ষিকতাবাদ বা থিওরি অফ রিলেটিভিটি। তো থিওরি অফ রিলেটিভিটির প্রবর্তক হলেন কে? অ্যালবার্ট আইনস্টাইন। তারপর দেখো, ব্রাউনীয় গতি বা ব্রাউনীয় মোশন সম্পর্কে একটু দেখবো। দেখো, রবার্ট ব্রাউন তরল বা গ্যাসের মধ্যে কণার এলোমেলো গতিকে আবিষ্কার করেন এবং সেটাই হচ্ছে ব্রাউনীয় গতি বা ব্রাউনিয়ান মোশন। প্রশ্নের সাথে আমি এক্সট্রা নোটস রেখে থাকি, তো এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস থাকবে। 2 নম্বর প্রশ্ন, নংক্রেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? সঠিক উত্তর হবে অপশনে মেঘালয়। মেঘালয়ের প্রচলিত নৃত্য হয়ে যাবে নংক্রেম। দেখো, চেরাও চেরাও হচ্ছে মিজোরামের বিখ্যাত বাঁশ নৃত্য বা ব্যাম্বু নৃত্য। বিহু আসামের অত্যন্ত জনপ্রিয় একটি লোকনৃত্য এবং হোজাগিরি ত্রিপুরায় রিয়াং উপজাতিদের ঐতিহ্যবাহী নৃত্য। তাহলে হোজাগিরি ত্রিপুরাতে, বিহু আসামে, চেরাও মিজোরামে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা এই পেজে চলে এসেছে। যাই হোক, 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? এবং নেক্সট পেজে অপশনগুলো দেখো। 4টি অপশন: দামোদর, বরাকর, ঝিলাম এবং ভাগীরথী। তো তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? প্রশ্ন দেখবো, উত্তর করবে অপশন বি, বরাকর নদীর উপর অবস্থিত রয়েছে তিলাইয়া বাঁধ। দেখো, ডিভিসি একটু দেখে নেবো। ডিভিসি সম্পর্কে, দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে প্রতিষ্ঠিত ডিভিসির অধীনে নির্মিত প্রথম বাঁধ হলো এই তিলাইয়া বাঁধ, ঝাড়খণ্ডে অবস্থিত এবং বরাকর নদীর উপরে। তারপর দেখো, মাইথন বাঁধও ঝাড়খণ্ডে বরাকর নদীর উপর অবস্থিত রয়েছে এবং এটাও হচ্ছে এই ডিভিসির প্রকল্পের আন্ডারেই রয়েছে। তারপর দেখো, পাঞ্চেত বাঁধ দামোদর নদীর উপর অবস্থিত রয়েছে এবং তেহেরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভাগীরথী নদীর উপর এবং এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, কম্পিউটার সায়েন্সের জনক বা ফাদার অফ কম্পিউটার সায়েন্স কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে অ্যালান টুংরিকে কম্পিউটার সায়েন্সের জনক বলা হয়ে থাকে। দেখো, কিছু এক্সট্রা নোটস দেখবো। চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। তারপর দেখো, টিম বার্নার্স লিকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়ে থাকে, কেননা তিনি ডাব্লিউ আবিষ্কার করেন। এবং জন ম্যাকার্থিকে এআই অর্থাৎ বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচুর রমরমা, তো এআই এর জনক বলা হয়ে থাকে জন ম্যাকার্থিকে। নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 4 লঞ্চ করা হয়েছে আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে এবং তোমরা অলরেডি আপডেট পেয়ে গেছো যে পঞ্চায়েত যে পরীক্ষাটা সেটা সম্ভবত ডাব্লিউবিপিএসসি নিতে চলেছে
মন্ত্রী যিনি রয়েছেন দিলীপ ঘোষ, তিনি কিন্তু সেই ব্যাপারে আপডেট দিয়েছেন এবং পুজোর পরে এই পঞ্চায়েত পরীক্ষাটা সংঘটিত হতে চলেছে। তো আমাদের ব্যাচ কোর্সে যুক্ত যাও। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি অধ্যায় ধরে ওদের সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। সিমিলারলি পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ লঞ্চ করা হয়েছে। কেন পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমরা অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক থিওরি ডেসক্রিপটিভের মাধ্যমে ক্লাস পাবে, মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে। নেক্সট দেখো 5 নম্বর। কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1904 সালে। এবং কে চালু করেন এই ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট? লর্ড কার্জন। লর্ড কার্জন ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করেন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। সকলোত্তর পথনাথ এই উপাধি কে নেন? নিচের কার উপাধি ছিল সকলোত্তর পথনাথ? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, হর্ষবর্ধন। হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনাথ। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো হর্ষবর্ধন সম্পর্কে। দেখো হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন? দেখো চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশী নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। এই জয়ের পর পুলকেশী পরমেশ্বর উপাধি নেন এবং এই জয়ের যে কাহিনী, এই যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করছেন, সেটা কিন্তু আইহোল প্রশস্তিতে লেখা রয়েছে, যেটা লিখেছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে? রবিকীর্তি। ওকে, তারপর দেখো চীনা পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং হিউয়েন সাং এর গুরুত্বপূর্ণ বই নাম কি? সেটা হচ্ছে সি ইউকি। আচ্ছা, হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেছিলেন এবং বাণভট্ট ছিলেন তার সভাকবি, অর্থাৎ হর্ষবর্ধনের সভাকবি, যিনি হর্ষচরিত রচনা করেছিলেন। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। জিয়াউদ্দিন বরানি কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলকের সহকবি ছিলেন জিয়াউদ্দিন বারানি। এবং তার বিখ্যাত বই, অর্থাৎ জিয়াউদ্দিন বারানির দুখানা বিখ্যাত বই হচ্ছে তারিক ই ফিরোজ শাহী এবং ফতোয়া ই জাহানদারি রচনা করেছিলেন। দুটো বই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসে থাকে। দেখো আরো কিছু তথ্য দেখবো। আমির খসরুকে ভারতের তোতা পাখি বা তুত ই হিন্দ বলা হয়ে থাকে। তিনি আলাউদ্দিন খলজির দরবারে ছিলেন। আর ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন কত সালে? 1333 এডিতে। ইবন বতুতার বই পরীক্ষায় প্রশ্ন আসে থাকে। দুখানা বই রয়েছে, একটা হচ্ছে সফর নামা এবং আর একটা গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে কিতাব উল রাহিলা। এই দুটো বই। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। ভারতীয় জাতীয় সম্মেলন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1883 সালে এটি প্রতিষ্ঠিত হয়। দেখো ডিটেলস দেখবো। 1883 সালে কলকাতার অ্যালবার্ট হলে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 1886 সালে এই সংগঠনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে মিশে যায়, অর্থাৎ মার্জ হয়ে যায়। তারপর দেখো 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ভারত সভাকে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তো খুবই ইম্পর্টেন্ট আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে কবে মার্জ হয়েছে সেটি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হচ্ছে। এই সালগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। ভারতীয় জাতীয় সম্মেলন অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স কে প্রতিষ্ঠিত করেন?
1883 সালে গঠিত হয় দেখলাম আমরা, তাই তো। 1886 সালে এটা জাতীয় কংগ্রেসের সাথে মার্জ হচ্ছে। তো কে প্রতিষ্ঠা করেছিলেন? তো প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে কি কি পেলাম আমরা? দেখো, 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, সেটাও গঠন করছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এবং 1883 সালে এই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, সেটাও প্রতিষ্ঠা কে করছেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু মিলে এটি প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেন? এই ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। তারপর দেখো, 1875 সালে শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু বা বাংলার মুকুটহীন রাজা বলা হতো। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এই সমস্ত ছোট ছোট ওয়ান লাইনার থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, তো এইগুলো খুব ভালোভাবে দেখবে। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন স্থান চুরুট বা সিগার শিল্পের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন সি, ডিন্ডিগুল। ডিন্ডিগুল চুরুট বা সিগার শিল্পের জন্য বিখ্যাত। আচ্ছা, নেপাননগর, এটা হচ্ছে কাগজ শিল্প। ঠিক আছে, কাগজ শিল্পের জন্য খুবই খুবই বিখ্যাত। এবং আর একটা কি হচ্ছে, নিউজ প্রিন্ট, এখানে প্রচুর নিউজ প্রিন্ট হয়, নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত। আচ্ছা, ক্ষেত্রী, এটা তো জানো তোমরা প্রত্যেকেই, তামার খনি রাজস্থানের বিখ্যাত। নেক্সট 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? 4 জন ব্যক্তির নাম রয়েছে, মীর কাসিম, টিপু সুলতান, সফদার জং এবং হায়দার আলী। সঠিক উত্তর হবে অপশন বি, টিপু সুলতান ফরাসিদের সাথে যুক্ত ছিলেন। ডিটেলসে দেখবো। দেখো, ফরাসি বিপ্লবে উদ্বুদ্ধ হয়ে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনমে ফরাসিদের জ্যাকোবিন ক্লাবের সদস্য হন। তিনি তার রাজধানীতে বন্ধুত্বের প্রতীক হিসাবে ট্রি অব লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন। 1799 সালে লর্ড ওয়েলেসলির বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বীরের মতো লড়াই করে টিপু সুলতান কি করেন? মৃত্যুবরণ করেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত রয়েছে? ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, ফারাক্কাতে অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি। দেখো, মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় অবস্থিত এবং এটি এশিয়ার অন্যতম বৃহত্তম সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আর্সেনিক দূষণের ফলে মানুষের হাতে এবং পায়ে কালো দাগ দেখা যায়, যাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলা হয়ে থাকে। আর ভাগীরথী এবং হুগলি নদীতে জলপ্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য গঙ্গা নদীর উপর এই ব্যারেজ অর্থাৎ ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আছে, ফারাক্কা ব্যারেজ কেন বাঁধানো হয় বা কেন নির্মাণ করা হয়? সেটা হচ্ছে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য ভাগীরথী নদীতে বা হুগলি নদীতে জলপ্রবাহ বাড়িয়ে। 13 নম্বর প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন। দেখো, গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের দশম এবং শেষ মানব গুরু। তিনি শিখদের জন্য 5টি ক অর্থাৎ কেস, কঙ্ঘা, কৃপান, কচ্ছ এবং কড়া ধারণ করা বাধ্যতামূলক করেন। তো পঞ্চ ক কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং বা শিখ ধর্মের দশম গুরু। 14 নম্বর প্রশ্ন, আপ্পিক্য আন্দোলনের নেতৃত্ব দেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন বি, পান্ডুরাও হেগড়ে। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পান্ডুরাও হেগড়ে, তিনি আপিক্য আন্দোলনের নেতৃত্ব দেন। দেখো, এই পরিবেশ বাঁচাও আন্দোলনটি 1983 সালে কর্ণাটকের শিরসি অঞ্চলে শুরু হয়েছিল পশ্চিমঘাট পর্বতে। আর সুন্দরলাল বহুগুণা কিসের নেতৃত্ব দিয়েছিলেন? চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন। ওকে, কোথায়? উত্তরাখণ্ডে।
কত সালে? 1973 সালে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন সি, কঠিনে বা কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। অ্যাকচুয়ালি ইস্পাতে শব্দের বেগ সব থেকে বেশি। এবং প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে এবং 0 ডিগ্রি তাপমাত্রায় সব বায়ুতে অর্থাৎ বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু খুবই স্টার মার্ক করবে, পরীক্ষাতে এসে থাকে। বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। 16 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার বা আরবিসির আয়ুষ্কাল কতদিন? সঠিক উত্তর অপশন ডি, 120 দিন। দেখো, লোহিত রক্তকণিকা মূলত অস্থি মজ্জায় অর্থাৎ বোন ম্যারোতে তৈরি হয়, স্টার মার্ক। শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির আয়ুষ্কাল সাধারণত 1 থেকে 15 দিন হয়। আর অনুচক্রিকা বা প্লেটলেটস এর আয়ুষ্কাল সাধারণত 7 থেকে 10 দিন হয় এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থাকে এই অনুচক্রিকা। 17 নম্বর প্রশ্ন, আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন সি, রঘুরামজি রাজন। তার বিখ্যাত গ্রন্থ আই ডু হোয়াট আই ডু। আরো একটি বই রয়েছে যেটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য থার্ড পিলার। 18 নম্বর প্রশ্ন, পেশি ক্লান্তির বা মাসল ফ্যাটিকের জন্য দায়ী নিচের কোনটি? 4টি অপশন রয়েছে, দেখবে উত্তর করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ল্যাকটিক অ্যাসিড। 19 নম্বর প্রশ্ন, খাদ্য এবং কৃষি সংস্থা অর্থাৎ FAO প্রতি বছর 5ই ডিসেম্বরকে কি বিশেষ দিন হিসাবে পালন করে? FAO ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন সি, বিশ্ব ভূমি অথবা মৃত্তিকা দিবস পালন করে থাকে 5ই ডিসেম্বর। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেটা হবে রোম শহর, ইতালিতে। ওকে, দেখো, বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পালন করা হয় 5ই জুন, আর বিশ্ব জল দিবস পালন করা হয় থাকে 22শে মার্চ। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, অরবিন্দ ঘোষ। দেখো, 1893 সালে ইন্দু প্রকাশ পত্রিকায় তিনি এই প্রবন্ধগুলো ধারাবাহিকভাবে লিখেছিলেন। তো পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কোন পত্রিকায় তিনি লিখতেন? সেটা হচ্ছে ইন্দু প্রকাশ, 1893 সাল থেকে। অরবিন্দ ঘোষের লেখা বিখ্যাত বইগুলো হলো কি কি? দেখো, সাবিত্রী, দ্য লাইফ ডিভাইন। 1908 সালে অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং কোর্টে দাঁড়িয়ে তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ উক্তি করেছিলেন কি, যে দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। 21 নম্বর প্রশ্ন, কত সালে অশোকের শিলালিপিগুলি উদ্ধার করা সম্ভব হয়? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1837 সালে অশোকের শিলালিপিগুলি উদ্ধার করা সম্ভব হয়। এবং কে করেছিলেন? জেমস প্রিন্সেপ। ওকে, 22 নম্বর প্রশ্ন, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন যে কে এই বলে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভিলিয়ান সিন্স 1857। অর্থাৎ নিচের কোন ব্যক্তি 1942 সালে ভারত আন্দোলনকে ব্যাখ্যা করতে গিয়ে এটা বলেছিলেন
যে 1857 সালের মহাবিদ্রোহের পর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিদ্রোহ এটি, অর্থাৎ 1857 সালের মহাবিদ্রোহের সাথে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে তিনি তুলনা করেছিলেন। নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন বি, ভাইসরয় লর্ড লিনলিথগো। 23 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদীটি? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনে ভাগীরথী নদী। দেখো, ভাগীরথীর পশ্চিম দিকের রুক্ষ ল্যাটেরাইট মৃত্তিকার অংশকে বলা থাকে রাঢ় অঞ্চল এবং পূর্ব দিকের উর্বর পলিমাটি যুক্ত অংশকে বলা থাকে বাগড়ি অঞ্চল। তো এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ভাগীরথী নদী মুর্শিদাবাদকে পূর্ব এবং পশ্চিমে ডিভাইড করেছে। পশ্চিম দিকের অংশটা হচ্ছে রাঢ় আর পূর্ব দিকের অংশটি হচ্ছে বাগড়ি। বাগড়ি হচ্ছে উর্বর পলিমাটি যুক্ত আর রাঢ় হচ্ছে ল্যাটেরাইট মাটিযুক্ত রুক্ষ অঞ্চল। নেক্সট দেখো 24, সিকিম কবে ভারতের ফুল ফ্লেজড রাজ্য হিসাবে ঘোষিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1975 খ্রিস্টাব্দে। 76তম সংবিধান সংশোধন। 25 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার সময়কাল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জে.বি. কৃপালিনী। 1946 কোন অধিবেশন? মিরাট অধিবেশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীনতার পূর্ববর্তী সময়ে একটানা সবচেয়ে বেশি সময় ধরে অর্থাৎ 1940 থেকে 1945 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন। অর্থাৎ সব থেকে দীর্ঘ মেয়াদী সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, এবং তিনি ছিলেন কনিষ্ঠতম সভাপতি, বয়সে সব থেকে কম। স্বাধীনতার পর 1948 সালে জয়পুর অধিবেশনে পট্টবী সীতারামাইয়া সভাপতি হন। আচ্ছা, চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। 26 নম্বর প্রশ্ন, মানুষের দুধ দাঁতের অর্থাৎ মিল্ক টিথের সংখ্যা কতগুলি? সঠিক উত্তর হবে অপশন বি, 20টি। 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? কোন পদটি সাংবিধানিক পদ নয় বলতে পারো, সংবিধানের নেই? সঠিক উত্তর হবে অপশন সি, ডেপুটি প্রাইম মিনিস্টার। 28, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অর্থাৎ মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে কে সমালোচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড ডাফরিন। ঠিক আছে, দেখো 1825 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, এবং লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসে কি বলেছিলেন? মাইক্রোস্কোপিক মাইনরিটিস। দেখো, অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, যাকে হারমিট অফ সিমলা বলা হতো। 29 দেখো, 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? সঠিক উত্তর হবে অপশন বি, 20 ml। 30 নম্বর প্রশ্ন দেখো, দেখো অম্বুডসমান প্রতিষ্ঠানের সূত্রপাত হয় নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন সি, সুইডেনে। 31 নম্বর প্রশ্ন, কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন ডি, কাবেরী নদী উপত্যকা। এবং কোথায় কফি চাষ সব থেকে ভালো হয়? সেটা হচ্ছে কর্ণাটক।
32 নম্বর প্রশ্ন, ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, জাপানি এনকেফেলাইটিস ভাইরাস হচ্ছে ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু। একটু ডিটেলস দেখবো। দেখো, জাপানি এনকেফেলাইটিস রোগটি মূলত কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায়। তারপর দেখো, ডেঙ্গু এডিস মশার কারণে ছড়ায়, এবং ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায় প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়ার কারণে। ঠিক আছে, তো 3 রকম মশা 3টে রোগ ছড়ায়, সেগুলো একটু দেখে নিলাম। 33 নম্বর প্রশ্ন, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? সঠিক উত্তর হবে অপশন বি, হেপারিনের উপস্থিতিতে। 34 নম্বর প্রশ্ন, শ্রেণীবিন্যাসের জনক বা ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যারোলাস লিনিয়াসকে। তার লেখা বিখ্যাত বইটির নাম সিস্টেমা নেচারিয়া। 35 দেখো, কোন নদীর উপর পং বাঁধটি গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশন সি, বিপাশা। বিপাশা বা বিয়াস, বিয়াস নদীর উপরে পং বাঁধ গড়ে উঠেছে, এবং এই বাঁধটি হিমাচল প্রদেশে বিপাশা নদীর উপর অবস্থিত। একে মহার রানা প্রতাপ সাগর হ্রদও বলা হয়ে থাকে। 36, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত রয়েছে? নিচের কোন দুটি দেশের মধ্যে মালাক্কা প্রণালী অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুমাত্রা এবং মালয়েশিয়ার মধ্যে। 37, বিশ্ব পর্যটন দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 27 সেপ্টেম্বর। দেখো, ইউএনডব্লিউটিও অর্থাৎ ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর স্পেনের মাদ্রিদে অবস্থিত রয়েছে। আমাদের দেশের জাতীয় পর্যটন দিবস কবে? সেটা হচ্ছে 25শে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালন করা হয়ে থাকে। আর 27শে সেপ্টেম্বর গোটা বিশ্ব জুড়ে। 16ই সেপ্টেম্বর কি? 16ই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ওজন দিবস, এবং 27শে মার্চ কি? বিশ্ব থিয়েটার দিবস। 38, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নিচের কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন এ, বাবর। ডিটেলস দেখবো। দেখো, রুমি কৌশল এবং তুল তুলঘুমা কৌশল, ঠিক আছে, দেখো কোথায় ব্যবহার হচ্ছে? পানিপথের প্রথম যুদ্ধে। দেখো, 1526 সালে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবর এই পানিপথের প্রথম যুদ্ধে রুমি কৌশল অর্থাৎ গাড়ির আড়ালে কামান সাজানো এবং তুলঘুমা অর্থাৎ ফ্ল্যাঙ্কিং কৌশল ব্যবহার করেছিলেন, এবং এই যুদ্ধেই ভারতের যুদ্ধক্ষেত্রে প্রথম সফলভাবে কামান এবং বারুদের ব্যবহার বাবরই করেছিলেন, অর্থাৎ আগ্নেয় অস্ত্র। আগ্নেয়াস্ত্রের প্রথম ব্যবহার বাবর করেছিলেন পানিপথের প্রথম যুদ্ধে। বাবর তার আত্মজীবনী বাবরনামা এবং তুজুকি, সরি, বাবরনামা বা তুজুকি বাবরি দুটো একই, তুর্কি ভাষায়, অ্যাকচুয়ালি চাকতাই তুর্কি ভাষায় লিখেছিলেন। 39 দেখো, লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ছিলেন। দেখো, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব ছিলেন লক্ষণ সেনের রাজসভার অন্যতম পঞ্চরত্ন এবং লক্ষণ সেনের সভাকবি। 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করেন, তখন বাংলার শাসক কে ছিলেন? লক্ষণ সেন। ঠিক আছে, এবং বখতিয়ার খিলজি কি করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছিলেন, এবং তার রাজধানী কোথায় ছিল লক্ষণ সেনের? নদিয়া বা নবদ্বীপ। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
সঠিক উত্তর হবে অপশন বি 1817 সালে। ডিটেলসে দেখো ডেভিড হেয়ার, স্যার এডওয়ার্ড হাইট ইস্ট, রাধাকান্ত দেব এবং রাজা রামমোহন রায়ের যৌথ উদ্যোগে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 1855 সালে হিন্দু কলেজের নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজ রাখা হয়, যা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে প্রতিষ্ঠিত হয় এবং উডেড ডিসপ্যাচ সুপারিশ অনুযায়ী 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর, সাথে প্রচুর এক্সট্রা নোটস। অ্যাকচুয়ালি 40টা নয়, 100-র বেশি আমরা প্রশ্ন উত্তর আজকে আলোচনা করেছি, 40টা প্রশ্ন সাথে এক্সট্রা নোটস মিলিয়ে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ কোর্স, পুজোর পরেই আস চলেছে পঞ্চায়েত পরীক্ষা, তো এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দাও, পরে কিন্তু হাতে সময় থাকবে না। এখানে বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক তোমরা ক্লাস পাবে, সম্পূর্ণ ডেসক্রিপটিভ থিওরির মাধ্যমে, থিওরি কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, নোটস। এবং আমাদের পুলিশ পরীক্ষারও মিশন খাকি পুলিশ ব্যাচ কোর্স রয়েছে, তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। সাথে আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং আমাদের লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।